শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে কি করব, আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা হর্সের কোশ্চেন গুলো দেখব। বারো নম্বর কোশ্চেন কি বলেছে যে কিভাবে একটি গোলাকার পরিবাহী থেকে অন্য একটি গোলাকার পরিবাহীতে আধান সম্পূর্ণভাবে সরবরাহ করা যেতে পারে। কোশ্চেন করেছে, তো আমরা কি এটা পারবো যে একটা গোলাকার পরিবাহী থেকে অন্য একটি গোলাকার পরিবাহীতে আমরা আধান সম্পূর্ণভাবে সরবরাহ করতে পারবো? কিভাবে পারবো, কিভাবে সেটাতে হবে? একটা যদি আমরা অনাহিত পরিবাহীর মধ্যে অনাহিত পরিবাহীর মধ্যে পরিবাহীর মধ্যে যদি একটা আহিত পরিবাহী আমরা নিয়ে আসতে পারি, আহিত পরিবাহী, এই অনাহিত পরিবাহীর মধ্যে আহিত পরিবাহী কখন নিয়ে আসতে পারবো? যখন আমাদের কিন্তু অনাহিত পরিবাহীটার ক্ষেত্রে একটা স্পেশাল কেস থাকবে, কি যদি আমাদের ফাঁপা হয়, ফাঁপা গোলকের মতো হয়, তখনই কিন্তু আমরা আহিত পরিবাহীকে নিয়ে আসতে পারবো। এবার ফাঁপা যেই গোলক হবে, তার মানে অনাহিত ফাঁপা গোলক মানে ফাঁপা গোলকের মতো যদি অনাহিত পরিবাহীটা হয়, তাহলে তার মধ্যে যখন আমি আয়ত পরিবাহী নিয়ে আসবো এবং আয়ত পরিবাহীর সঙ্গে যখন আমি একটা তার দিয়ে যুক্ত করে দেবো, সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে আয়ত পরিবাহী থেকে যে আধানগুলো আছে, সেই আধানগুলো তারের মাধ্যমে ওই অনাহিত পরিবাহী দিকে অগ্রসর হয়, এবং অগ্রসর হতে হতে কি করবে, একটা টাইম এই আয়ত পরিবাহীতে আর কোনো ধরনের আধান থাকবে না। সমস্ত আধান ওই তার দিয়ে অনাহিত পরিবাহী বাইরের পৃষ্ঠে ছড়িয়ে যেতে শুরু করে। কারণ কি, অনাহিত পরিবাহীর যদি নেচার যদি আমাদের ফাঁপা ধরনেরও হয়, কিন্তু আমরা জানি কি ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে কি আধান পরিবাহী বাইরের পৃষ্ঠ থাকে, তো আধান গিয়ে সেই জমাটা কোথায় হবে, সেই বাইরের পৃষ্ঠেই জমা হবে। তো আমরা যদি কোনোভাবে অনাহিত, তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি হলো যে অনাহিত পরিবাহীকে যদি আমি কারণ আমাদের কি কি বলেছে যে আহিত পরিবাহী, একটা গোলাকার আহিত পরিবাহী রয়েছে, তাকে আমি তার আধান আমি কি সম্পূর্ণভাবে আরেকটি কোনো গোলাকার যে গোলাকার পরিবাহীতে কি সম্পূর্ণভাবে সরবরাহ করতে পারবো কিনা। তো আমাদের অ্যান্সার কি হলো যে আমরা পারবো, যদি সেই ক্ষেত্রে একটা আহিত গোলাকার পরিবাহীকে যদি আমি কোনো একটা অনাহিত গোলাকার পরিবাহীর মধ্যে রাখতে পারি এবং তার যদি যুক্ত করে দিতে পারি, তাহলে পরেই কিন্তু আমাদের আধান সম্পূর্ণভাবে সরবরাহ করা যেতে পারে। এবার তারপরে নেক্সট কোশ্চেন চলে আসি। বলেছে যে 13 নম্বর কোশ্চেন, যে গোলাকৃতি পরিবাহী অন্য যে কোনো আকৃতির পরিবাহী অপেক্ষা বেশিক্ষণ আধান ধরে রাখতে পারে কেন? আমি ধরি ধরি যে পরিবাহী অসম ধরনের হলো, অসম আকৃতির হলো, পরিবাহী অসম আকৃতির। অসম আকৃতির ক্ষেত্রে কি হয়, অসম আকৃতির ক্ষেত্রে আমরা দেখবো যে অসম আকৃতির ক্ষেত্রে কিন্তু আমাদের ধরো যে কোনো পরিবাহীর পৃষ্ঠে, অসম আকৃতির পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর পৃষ্ঠে দেখালো যে কোনো জায়গায় যদি তীক্ষ্ণ কোনো বা তীক্ষ্ণ কোনো প্রান্তের সৃষ্টি হয়, তীক্ষ্ণ কোনো যদি প্রান্ত, মানে ধরো এরকম যদি আকারটা আমি যদি ধরি, পরিবাহীর আকারটা এরকম যে অসম প্রকৃতির, তাই এর কিন্তু এই বিন্দু এই পরিবাহী পৃষ্ঠ কিন্তু মানে যে পরিবাহী পৃষ্ঠে কিন্তু এই বিন্দুতে কি দেখছি আমি, কি একটা তীক্ষ্ণ প্রান্তের সৃষ্টি হয়েছে, আবার এখানটাও তীক্ষ্ণ প্রান্তের সৃষ্টি হয়েছে। তো এই সমস্ত জায়গায় কি আমরা জানি যে এখানকার যে বক্রতা বেশি হয়, এবং বক্রতা বেশি হওয়ার জন্য কি হয়, আধান বেশি পরিমাণে জমা হয়, এবং আধান যদি বেশি পরিমাণে জমা হয়, তার ক্ষেত্রে কি দেখা যেতে পারে যে বেশি আধান জমার জন্য কি কিছু কিছু সময় পরে দেখা যাবে যে এদের তড়িৎ ক্ষরণ হতে শুরু করে। তড়িৎ ক্ষরণ মানে কি, সেই আধান বাইরে বেরিয়ে যেতে শুরু করে দেয়। তো তড়িৎ যখনই ক্ষরণ হতে শুরু করবে, তো ধীরে ধীরে যদি তড়িৎ ক্ষরণ হতে থাকে, যে আধান বাইরে বেরিয়ে যেতে থাকে, তাহলে কি ধীরে ধীরে কিন্তু নিস্তড়িত হয়ে যাবে। তো কিছু তো তো এখান থেকে যদি কিছু আধান বেরিয়ে যাবে, তারপরে সেই আধানের জায়গা আবার কিছু আধান যে কিছু পেছনে কিছু আধান আবার তার জায়গা নেবে, এবং সেই আধান আবার বেরিয়ে যেতে থাকবে। এরকম বেরোতে বেরোতে কিন্তু একটা সময় দেখা যাবে যে এই অসম আকৃতির পরিবাহী কি হয়েছে আমাদের নিস্তড়িত হয়ে পড়বে, কিন্তু গোলাকারের ক্ষেত্রে নিস্তড়িত হয়ে পড়বে, যেহেতু আমাদের তীক্ষ্ণ প্রান্ত যদি থেকে থাকে, কোনো তীক্ষ্ণ প্রান্ত থেকে থাকলে পরেই কিন্তু আমাদের তড়িৎ ক্ষরণ হতে শুরু করে। কিন্তু গোলাকার পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নেই। গোলাকার পরিবাহী গোলাকার পরিবাহীতে কি হয়, যে তার পৃষ্ঠের চারিদিকের বক্রতা আমাদের সমান হয়, বক্রতা সমান হয়, এবং তার পৃষ্ঠে কোনো অংশে কিন্তু আমাদের তীক্ষ্ণ কোনো প্রান্তের সৃষ্টি হয় না। তার জন্য সেই ক্ষেত্রে কি হয়, কোনো
আধানের যে ক্ষরণ হবে না, কিন্তু এই যে বক্রতা চারিদিকে সমান হওয়ার জন্য কি হচ্ছে কি আধান তার বাইরের পৃষ্ঠে এসে জমা হয়। তো এই ক্ষেত্রে কি হবে, আমি আধান বেশিক্ষণ আমি ধরে রাখতে পারবো, যেহেতু তীক্ষ্ণ কোন তড়িতের কোনো ক্ষরণ নেই। তো আর তড়িতের ক্ষরণের জন্য কি আমাদের কোনো তীক্ষ্ণ কোনো প্রান্তে মানে তীক্ষ্ণ কোনো প্রান্ত, তড়িতের ক্ষরণের জন্য দায়ী হলো আমাদের তীক্ষ্ণ প্রান্ত, আর গোলাকার পরিবাহীতে এরকম কোনো তীক্ষ্ণ কোনো প্রান্তের প্রান্ত না থাকায় বলছে তড়িতের ক্ষরণও হচ্ছে না। তাই আমরা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে কিন্তু আমরা কি আধান বেশিক্ষণ আমরা ধরে রাখতে পারবো অন্য অসম যে কোনো আকৃতির ক্ষেত্রে, আকৃতির তুলনায়। এবার নেক্সট আমরা চলে আসছি, নেক্সট কোশ্চেন হলো আমাদের, নেক্সট কোশ্চেন বলছে একটি নিরেট ধাতব গোলক কি সমবেশের ফাঁপা গোলক অপেক্ষা বেশি আধান ধরে রাখতে পারবে? প্রতি ক্ষেত্রে আধান কোথায় অবস্থান করে? একটা নিরেট ধাতব গোলক রয়েছে, আবার সমবেশ মানে একই ব্যাসার্ধের যদি একটা ফাঁপা গোলক থাকে, ফাঁপা গোলকের ক্ষেত্রে দুটো পৃষ্ঠ হয়, একটা ভিতরের পৃষ্ঠ একটা বাইরের পৃষ্ঠ, এটাকে ভিতরের পৃষ্ঠ বলা হয়, এটাকে বাইরের পৃষ্ঠ বলা হয়। আর নিরেট ধাতব গোলকের ক্ষেত্রে কিন্তু একটাই পৃষ্ঠ থাকে, সেটা হলো বাইরের পৃষ্ঠ। এবার বলছে যে এই দুটোর ব্যাসার্ধ যদি সমান হয় আর একে যদি যে বলছে যে সমবেশের ফাঁপা গোলক অপেক্ষা বেশি আধান ধরে রাখবে নিরেট ধাতব গোলক, না, এই যে অ্যান্সার কি হবে যে আমাদের হবে না। কারণ কি আমরা জানি কি যে মানে পরিবাহীর ক্ষেত্রে যখনই তাকে আহিত করা হোক আধান কি তার বাইরের পৃষ্ঠে চলে যায়, সে যে পরিবাহী সেটা নিরেট হোক কিংবা ফাঁপা হোক। নিরেট, এটা হলো নিরেটের ক্ষেত্রে নিরেট, আর এটা হলো ফাঁপা, নিরেট হোক কিংবা যে ফাঁপা হোক। তো এই ক্ষেত্রে দুটো পৃষ্ঠ থাকলেও এই ক্ষেত্রে দুটো পৃষ্ঠ থাকলেও আর এই ক্ষেত্রে একটা পৃষ্ঠ থাকলেও কিন্তু দেখা যাবে যে নিরেটের ক্ষেত্রেও যতটা মানে সম সমব্যাস সম্পন্ন যে নিরেট এবং ফাঁপা দুটোর ক্ষেত্রেই দেখা যাবে কি যে আমাদের একই আধান ধরে রাখবে। এবার বলছে যে প্রতি ক্ষেত্রে আধান কোথায় অবস্থান করবে? নিরেটের ক্ষেত্রেও আধান কি করবে, বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, আর ফাঁপার ক্ষেত্রে বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ভিতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না। এবার চলে আসি তার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে 15 নম্বর কোশ্চেন, বলছে যে শুকনো চুলে চিরুনি চালালে চিরুনি কাগজের ছোট ছোট টুকরোকে আকর্ষণ করে কেন? আর যদি বলছে যে যদি চুল ভেজা থাকে বা বর্ষার দিনে কি ঘটবে? শুকনো চুলে কি হয়, যখনই আমরা চিরুনি দিয়ে যখন আমরা চুল আঁচড়াই, শুকনো চুল আঁচড়াবো, তখন কি হবে এই ঘর্ষণের ফলে শুকনো চুল আর চিরুনির মধ্যে কি হয় ঘর্ষণ হতে শুরু করে, এবং ঘর্ষণের ফলে দেখা যাবে যে কিছু আধান চিরুনিতে চলে আসে, এবং চিরুনিতে এই আধান আসার ফলে কি হয়, যখন আমরা কোনো কাগজের সামনে আমরা চিরুনিকে নিয়ে যাই তখন দেখা যায় তাদের মধ্যে আকর্ষণ হচ্ছে, চিরুনি এবং কাগজের মধ্যে আকর্ষণ ঘটবে। কিন্তু যখন আমাদের চুল ভেজা থাকবে বা বর্ষার দিনে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে যে চুল ভেজে থাকলে মানে সেখানে জল থাকবে, আর জল থাকলো বা এই যে বর্ষার দিন মানে কি জল বা আর্দ্র অবস্থা কি হয়, তড়িতের সুপরিবাহী হয়। তড়িতের সুপরিবাহী হয় কি হবে, যখন এই শুকনো চুল আর মানে কি বলে যখন আর চুলে আমরা চিরুনি দিয়ে আঁচড়াবো, তখন কি হবে যে সেই ক্ষেত্রে কিছু আধান হয়তো চিরুনিতে যদিও আসে, সেই আধান কিন্তু পরিবাহীর জন্য কি হবে, এরা তড়িতের পরিবাহী, তো সেই আধান কিন্তু চিরুনির মধ্যে দিয়ে আমাদের হাতের মাধ্যমে কিন্তু মাটিতে চলে যায়। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন যদি আমরা চিরুনিকে যদি আমরা কোনো কাগজের সামনে নিয়ে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আকর্ষণ দেখতে পাবো না। তাই বলেছে যে চুল ভেজা বা বর্ষার দিনে অবস্থায় কি করবে, যে আমাদের এরকম কোনো আকর্ষণ আমরা দেখতে পারবো না। এবার 16 নম্বর কোশ্চেন কি বলেছে, 16 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো পরিবাহীকে তড়িদাহিত করলে দেখা যায় ওই তড়িৎ পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে, এর কারণ কি? কারণ একটাই, যখন আমি কোনো পরিবাহীকে তড়িদাহিত করছি মানে কি কোনো একটা অন্য একটা পরিবাহীর সঙ্গে আমি ঘর্ষণ করেছি, এবং ঘর্ষণের ফলে হয় কোনো এই পরিবাহীতে আধান এসছে, বা এখান থেকে আধান হয়তো অন্য কোনো পরিবাহীতে চলে গেছে। তো যে আধান আসুক বা এই আধান চলে যাক, তো যে কোনো একটা আধানে আহিত হয় ধনাত্মক নয় ঋণাত্মক হবে, বা ঋণাত্মক আধানে আহিত হবে। তো ঋণাত্মক আর ধনাত্মক দুটো যে কোনো একটা আধানে আহিত হবে। তো আধানে আহিত হলে পরে পরিবাহীর ক্ষেত্রে কি হয়,
পরিবাহীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীতে কি থাকে? প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আর এই মুক্ত ইলেকট্রনের কি ধর্ম কি হয়? যে এই মুক্ত ইলেকট্রন যে পরিবাহীর মধ্যে চারিদিকে মুক্তভাবে ঘুরে বেড়ায়। এবার যখনই এই পরিবাহীকে কোনো একটা আধানে আহিত করা হোক, সেই আধান কি হবে? এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে পরিবাহীর সমস্ত অংশে মানে চলাফেরা করতে শুরু করে, মানে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। কিন্তু আধানের প্রকৃতি সেম হওয়ার জন্য, যদি ধনাত্মক হয় বা ঋণাত্মক, যে কোনো একটাই হবে। তো ধনাত্মক হলে পরে কি, যদি এরকম তো সমজাতীয় এরকম ধনাত্মক আধান তো প্রচুর পরিমাণে থাকে, বা সমজাতীয় ঋণাত্মক আধানের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে। আর একই জাতীয় হলে পরে কি হবে? নিজেদের মধ্যে বিকর্ষণ হতে থাকে। তো বিকর্ষণ হলে পরে কি, নিজেদের মধ্যে দূরত্ব বাড়াতে থাকবে। যে এর মধ্যে যত দুটো যদি সমজাতীয় আধান কাছাকাছি থাকে, তাদের মধ্যে কিন্তু বিকর্ষণ দেখা যায় বেশি হয়। এবার যদি দুটোর মধ্যে যদি একটা ব্যবধান থাকে, ধীরে ধীরে কিন্তু এই বিকর্ষণ বলটা কমতে থাকে। তাই কি করে, মুক্ত ইলেকট্রন মধ্যে কি হবে? যে বিকর্ষণ হতে শুরু করে। বিকর্ষণের জন্য কি হয়? একে অপরের থেকে দূরে সরতে থাকে। এবার কত দূর পর্যন্ত যাবে? বাইরের পৃষ্ঠ পর্যন্তই যেতে পারবে। তারপরে তো আর যেতে পারবে না, কারণ বাইরের পৃষ্ঠ মানে এদের পরিবাহী পৃষ্ঠ ছেড়ে যেতে গেলে পরে কিন্তু প্রচুর পরিমাণে শক্তির দরকার, যেটা ওই ঘর্ষণের জন্য কিন্তু এত পরিমাণে শক্তি আমরা পাই না। তাই কি হয়? যে পরিবাহীকে আহিত করলে পরে কি, যে যে কোনো একটি আধানে আহিত হয়, এবং এই আধান সমজাতীয় হওয়ার জন্য কি হয়? যে একে অপরের থেকে বিকর্ষণ শুরু, মানে আধানগুলি একে অপরকে বিকর্ষণ করতে শুরু করে। তাই যে বিকর্ষণের জন্য যে পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে আধানগুলো। এবার 17 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? যে এ ও বি দুটো বস্তুকে ঘর্ষণের দ্বারা তড়িদাহিত করা হলো। এর আধান দাঁড়ালো এত। এ থেকে সিদ্ধান্ত আসা যায় যে এ বস্তু প্রোটন লাভ করলো। যে এ বস্তু আর বি বস্তুকে আমি এ বস্তু আর বি বস্তুকে আমি দুটোকে ঘর্ষণ করেছি। ঘর্ষণের ফলে কি হয়েছে? এ বস্তুর আধান কত দাঁড়ালো? পজিটিভ এত। তাহলে বলছে এ থেকে সিদ্ধান্ত করা যায় যে এ প্রোটন লাভ করলো। কি হয়, আমরা ঘর্ষণ করলে পরে কি হয়? একটা থেকে আধান যাবে, আর একটা থেকে আধান যাবে, এবং ওই আধান অন্য একটা বস্তুতে প্রবেশ করবে। একটা থেকে মাইনাস হবে, আরেকটাতে কিন্তু প্রবেশ করবে। যেটাতে প্রবেশ করে আধান, সেখানে কিন্তু আমাদের কি হয়? আধানের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কি আমরা নেগেটিভ হয়, যেখানে আমাদের আধান কিন্তু আসবে। আর যেটা থেকে আধান বেরিয়ে যাবে, সেখানে কি হয়? তার আধান কি হয়? পজিটিভ হয়। তো এখান থেকে কি বলেছে? এই বস্তু দেখো ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে। ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে কি, এখান থেকে কিন্তু আধান, এত পরিমাণ আধান বি বস্তুতে চলে যায়, আর বি বস্তু কি হয়ে যায়? আমাদের ঋণাত্মক হয়ে যাচ্ছে। এবার কি বলেছে? যে এবার দেখো তো এখানে কি হচ্ছে, যে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম কিন্তু আমাদের চার্জ আমাদের চলে গেল বি বস্তুতে। তাই এই বস্তু কি হয়ে যাচ্ছে? ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল। এবার এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা বার করে দিই, যে তার মানে কতগুলো ইলেকট্রন গেল। দেখো, আমরা মোট ইলেকট্রন সমান সমান কি হয়? মোট চার্জ সমান সমান কি হয়? মোট চার্জ সমান সমান ইলেকট্রন সংখ্যা ইনটু আমাদের কি হয়? প্রতিটি মানে একটি ইলেকট্রনের চার্জ। একটি ইলেকট্রনের চার্জ হয়, একটি ইলেকট্রনের চার্জ। মোট তো আমাদেরকে এখানে কি, এটা কিন্তু আমাদের মোট চার্জের পরিমাণ। আমাদেরকে বার করতে হবে কি? ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বার করবো? তাহলে ইলেকট্রন সংখ্যা সমান সমান হলো মোট চার্জ ডিভাইডেড বাই হলো একটি ইলেকট্রনের চার্জ। একটি ইলেকট্রনের চার্জ। তো এখানে এই বস্তু থেকে কিন্তু টোটাল এত পরিমাণ কিন্তু আমাদের চার্জ বি বস্তুতে চলে যায়। তার মানে কি, মোট চার্জের পরিমাণ কত আমাদের এখানে? 3.2 ইন্টু 10⁻, কত বলেছে? 10⁻⁻19 কুলম। 19 কুলম ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের চার্জ কত হয়? আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয় এসআই পদ্ধতিতে। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হলে পরে কত আসবে? আমাদের ভ্যালু আসবে 2। তাহলে ইলেকট্রন সংখ্যা কটা গেছে? এই বস্তু থেকে কটা ইলেকট্রন গেছে? বি বস্তুতে দুটো ইলেকট্রন গেছে। কিন্তু কোশ্চেনে আমাদের কি বলেছে? যে এই বস্তু কি প্রোটন লাভ করলো? আমরা কি জানি? যে
যে কোনো মানে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে সেই প্রোটন কিন্তু বাইরে আসতে পারে না, বা তার কিন্তু সে কিন্তু এই যে ইলেকট্রনের মধ্যে কিন্তু মুক্তভাবে চলাচল করতে পারে না, তার কিন্তু স্থান স্থায়ী হয়, সে কখনো তার পরিবাহী ছেড়ে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে কে যাবে? মুক্ত আমাদের কিন্তু ইলেকট্রন আমাদের ইলেকট্রন যার মাধ্যমে কিন্তু কোনো একটা পরিবাহী ধনাত্মক বা ঋণাত্মক হয়। এখানে কিন্তু ধনাত্মক এর জন্য হয়নি যে এখানে প্রোটন সংখ্যা বেড়ে গেছে, ধনাত্মক এর জন্য হয়েছে মানে কি এখানে আমাদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে, আর এখানে নেগেটিভ দেওয়ার কারণ কি এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি রয়েছে, তাই এখানে নেগেটিভ, যে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গেল। আর এখানে পজিটিভ দেওয়ার কারণ কি ইলেকট্রন সংখ্যা যেহেতু কমে গেল, যে দুটো ইলেকট্রন এই বস্তু থেকে বি বস্তুতে চলে গেল, তাহলে এখানে কি দুটো ইলেকট্রন নেই এখানে, তার জন্য এখানে পজিটিভ। আর তার জন্য বি বস্তুতে নেগেটিভ, যেহেতু বি বস্তুতে ইলেকট্রন আমাদের গেছে। তো এখানে কিন্তু আমাদের কোনো প্রোটন লাভ হয়নি, আমাদের কিন্তু কোনো প্রোটন লাভ হয়নি। এই ক্ষেত্রে সিদ্ধান্তে আসা যায় যে অনুকূলে বস্তু কোনো প্রোটন লাভ করে না। কি লাভ করে? শুধুমাত্র ইলেকট্রনই লাভ করবে। এবার চলে আসি 18 নম্বর কোশ্চেনে। কোনো বস্তুতে যদি -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? এই যে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, যে ইলেকট্রন সংখ্যা সমান মোট চার্জ ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের চার্জ। এটাই যদি এখানে ইউজ করি তাহলে এখানে কি মোট অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে? অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত সমান কি হবে? মোট চার্জ ডিভাইডেড বাই হলো ওই একটি ইলেকট্রনের চার্জ। মোট চার্জ কোথায় রয়েছে? 80, মোট চার্জ রয়েছে -80 মাইক্রোকুলম্ব। আর আমি এটাকে যদি আমি কুলম্বে নিয়ে যেতে চাই তাহলে -80 ইনটু কত করতে হবে? 10⁻⁶ কুলম্ব। এক মাইক্রোকুলম্ব মানে কি 10⁻⁶ দিয়ে গুণ করে দাও যদি কুলম্বে আনতে হয়। তাহলে কি হচ্ছে এখানে 80 ইনটু 10⁻। এবার দেখো এই মাইনাসটা কিন্তু এসে কিন্তু কিসের জন্য? যে এখানে কোন বস্তুতে এত আধান আছে মানে কি এই আধানটা এসছে অন্য কোনো একটা বস্তু থেকে এসছে, তার জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। তো আমরা মাইনাসটা এখানে নিচ্ছি না, আমাদের শুধু ইলেকট্রন সংখ্যা বার করতে বলেছে। তো আর ইলেকট্রন সংখ্যা কিন্তু কখনো তো হবে না, সংখ্যা বলেছে, সংখ্যা সবসময় কি একটা পজিটিভ নাম্বারই হয়, সেটা কখনো নেগেটিভ হবে না। তো 80 ইনটু 10⁻⁶ কুলম্ব ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 ইনটু 10⁻⁹ কুলম্ব। এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের ভ্যালুটা বেরোবে কত? ভ্যালুটা বেরোবে 5 ইনটু 10⁻40। তো অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা বেরিয়ে গেল। এবার তারপরে কোশ্চেনে চলে আসি আমরা। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে কোনো যদি আয়ত বস্তুর আধানের ন্যূনতম পরিমাণ কত হতে পারে? একটি বস্তুর আধান এত হতে পারে কি? কোশ্চেন সবাই টুকে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিয়ে নিতে পারো। তো বলে তো এই কোশ্চেনে কি বলছে? যে আয়ত বস্তুর আধানের ন্যূনতম পরিমাণ কত হতে পারে? আমরা তড়িৎ আধানের একক হিসেবে কাকে নিয়েছি? আমরা কিন্তু ইলেকট্রনকে নিয়েছি তড়িৎ আধানের একক হিসেবে। কাকে নিয়েছি আমরা? ইলেকট্রনের আধান বা তড়িৎ আধানের ইলেকট্রনকে নিয়েছি। মানে হ্যাঁ, দাঁড়াও একটু দেখি একটা জিনিস, একটু ভাষাতে একটু গন্ডগোল হচ্ছে। যে ইলেকট্রনের চার্জকে কি নিয়েছি আমরা? তড়িৎ ইলেকট্রনের যে চার্জ রয়েছে সেই পরিমাণটাকেই কিন্তু তড়িৎ আধানের ন্যূনতম পরিমাণ আমরা বলে থাকি। কারণ কি এর থেকে ছোট আমাদের আর পাওয়া যায় না। তো এটাই কিন্তু আমরা ইলেকট্রনের চার্জটাকেই কিন্তু আমরা তড়িৎ আধানের ন্যূনতম পরিমাণ হিসাবে কিন্তু আমরা ধরে নিয়েছি, এবং এটারই যায় যে এবং এর একককেই কিন্তু আমরা তড়িৎ আধানের একক হিসেবে নেওয়া হয়েছে। যে ইলেকট্রনের চার্জ কত আমরা জানি 1.6 ইনটু 10⁻⁹ কুলম্ব। এটাকেই কিন্তু তড়িৎ আধানের ন্যূনতম পরিমাণ,
যে এর থেকে আর ন্যূনতম নয়, এটাই হলো আমাদের এই যে যেমন আমরা কি ধরো এরকম যে আমরা এই যে পরমাণু ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে মৌলিক রাশি রয়েছে, কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এছাড়া কিন্তু আমরা অন্য কাউকে নিই না, কারণ কি এরা হলো মৌলিক, বা এদের এদের তিনজনকেই কিন্তু আমরা ধরে নিই যে এরা ছাড়া কিন্তু অন্য মানে আমরা যতটুকু পড়েছি সেই অনুযায়ী আমাদের কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন কিন্তু কোনো একটা পরমাণুর মৌলিক কণা, ঠিক আছে। তো ওটা ছাড়া কিন্তু আমরা করি না। তো আমাদের তড়িৎ আধান এর একটা তো পরিমাণ আমাদের নির্দিষ্ট করতে হবে। তো নির্দিষ্ট করার জন্য কারণ কি আমাদের কি যদি নির্দিষ্ট না করি তাহলে আমি কি অন্য কোনো যদি আমরা তাহলে মাপবো কি করে? এটার সঙ্গেই কিন্তু আমরা দেখি যদি এই যে বলি আমরা 5 কুলম্ব হোক, ঠিক আছে, তাহলে সেটা কি করে হয় 5 ইনটু ওই যে এই 1.6 মানে একটা ইলেকট্রনের আধানের 5 গুণ হলে পরেই সেটাকে কিন্তু আমরা 5 কুলম্ব বলছি। তো এটাকেই কিন্তু আমরা মৌলিক হিসাবে নেওয়া হয়েছে যে ইলেকট্রনের চার্জটাকেই কিন্তু তড়িৎ আধানের ন্যূনতম পরিমাণ হবে। তো বলছে যে কোন আহিত বস্তুর আধানের ন্যূনতম পরিমাণ কত হতে পারে, এটাই হতে পারে যে 1.6 ইনটু 10⁻⁹। তো বলেছে একটি বস্তুর আধান এত হতে পারে কি। এবার আমরা জানি যে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জের রুল থেকে পেয়েছি যে কিউ সমান সমান কি হয় প্লাস মাইনাস n ইনটু কিউ, যেখানে যে সরল গুণ মানে ইলেকট্রনের, এটা হলো ইলেকট্রনের চার্জ, এটা হলো মোট আধান। আর তো মোট আধান কি হয় ইলেকট্রন চার্জের সরল গুণিতকের সঙ্গে সমান হয়। তো আমরা এখান থেকেই বার করব যে এনটা সমান সমান বার করছি, দেখো। তো সরল গুণিতক এখানে কিন্তু সরল গুণিতক হবে, সেটা কিন্তু কোনো ভগ্নাংশে ভ্যালু বেরোবে না। তাহলে মোট আধান এখানে দেখো আমাদের দেয়া আছে কত, মোট আধান দেওয়া হয়েছে 5.6 ইন্টু 10⁻⁻14, 5.6 ইন্টু 10⁻⁻14 কুলম্ব, ডিভাইডেড বাই একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁹, এটা 14। এটা করলে পরে আমরা দেখতে পারবো 1.5 ভ্যালু বেরোবে। এর ভ্যালুটা কত বেরোবে 1. না এর ভ্যালুটা বেরোবে আমাদের কিন্তু আমাদের 1.6। তাহলে n এর ভ্যালু কি হয়ে যাচ্ছে আমাদের প্লাস মাইনাস 1.6 ভ্যালু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ভগ্নাংশে চলে আসে, ভগ্নাংশে আসলে পরে কিন্তু হবে না, কারণ কোয়ান্টাইজেশন রুল কি বলে যে আমাদের যে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক হতে হবে, মানে এরকম ধরনের 1 2 3 এই ধরনের ভ্যালু আসবে আমাদের, তখন আমাদের ভগ্নাংশে ভ্যালু আসতে পারে না। তাই আমাদের এই কোশ্চেনটা আরেকবার বলছি, কোশ্চেনটা একটু এলোমেলো হয়ে গেল যে কোন আহিত বস্তুর আধানের ন্যূনতম পরিমাণ কত হতে পারে, ন্যূনতম পরিমাণ একটা ইলেকট্রনের চার্জের সমান হতে পারে, কারণ ওটাকেই আমরা কি তড়িৎ আধানের একক হিসেবে আমরা নিয়েছি, ওটাকেই আমরা মৌলিক ধরে মানে ওটার সাহায্যে কিন্তু ওটাকেই আমরা একক ধরে নিয়েছি এবং ওটার সাহায্যে আমরা বিভিন্ন চার্জের পরিমাণ মাপি আমরা। তাই ইলেকট্রনের চার্জটাই কিন্তু ন্যূনতম। এবার কি বলেছে যে বস্তুর আধান এত হতে পারে কি, যে কোয়ান্টাইজেশন রুল থেকে কি পাবো যে আমাদের মোট আধান কি হবে যে ওই একটা ইলেকট্রনের চার্জের একটা সরল গুণিতক হয়, চার্জের সরল গুণিতক হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখছি যে না, এটা ভগ্নাংশে ভ্যালু বেড়ে যাচ্ছে, তাই এই ক্ষেত্রে কিন্তু একটা বস্তুর আধান এত হতে পারে না। দেখো এই ক্ষেত্রেও কিন্তু এই যে ইলেকট্রনের আধানকে কিন্তু কাজে লাগানো হয়েছে, তো এটা কিন্তু আমাদের কি তড়িৎ আধানের ন্যূনতম পরিমাণ। এবার বলেছে 20 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠে কি আধান থাকতে পারে ব্যাখ্যা করো। বলেছি এই কোশ্চেনটা হাজারবার বলা হয়ে গেছে, আগেও থিওরি পোর্শনেও আমার বলা হয়েছে যে পরিবাহীর ভিতরের পৃষ্ঠে কোনো রকমের আধান থাকতে পারে না, কারণ বিকর্ষণ বলের জন্য সেই আধান সেই বাইরের পৃষ্ঠেই জমা হয়। 21 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, 21 নম্বর কোশ্চেন বলেছে একটি মুক্ত ইলেকট্রনের স্বাভাবিক গতি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমরা দেখব যে কারেন্টের ফ্লো কোথায় হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কিন্তু আমরা যে দেখবো যে ইলেকট্রনের অভিমুখ কোন দিকে হয়, মানে ইলেকট্রন কোন দিকে যায়, ইলেকট্রন হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, এটা হলো ইলেকট্রন। তো কি বলেছে একটি মুক্ত ইলেকট্রনের স্বাভাবিক গতি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, না,
ইলেকট্রনের ফ্লো সবসময় কি হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে, এবং তার জন্য কারেন্ট আমরা কোথায় পাবো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পাবো। আর আমরা পরবর্তী আমরা বিভব চ্যাপ্টারে পাবো যে উচ্চ বিভব জিনিসটা কি, নিম্ন বিভব জিনিসটা কি আছে। আপাতত এটুকু জেনে রাখি। এবার বলেছে 22 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি কাচদণ্ডকে সিল দিয়ে ঘষলে কাচদণ্ডটি এত আধান লাভ করে, সিল্ক কি কোনো আধান যে সিল্ক কি কোনো আধান থাকে, এক্ষেত্রে কত পরিমাণ ভরের যে সঞ্চালন হয়, এটি তড়িদাধানের নিত্যতা সূত্রের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ। একটা কাচদণ্ড রয়েছে, কাচদণ্ড সিল্কের সঙ্গে ঘষছি, তাহলে সিল্কে কি হয়ে যাচ্ছে, সিল্কে আমাদের পজিটিভ আধানে আহিত হচ্ছে, কত হচ্ছে পজিটিভ প্লাস 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম্ব। মানে এখান থেকে আধান আমার কাচদণ্ডে গেছে, কাচদণ্ডে কি নেগেটিভ আধানগ্রস্ত হয়েছে, তো সিল্ক কাচদণ্ডটি এত আধান লাভ করে। তাহলে কি বলছে, ও কাচদণ্ডটি লাভ বসলে কাচদণ্ডটি, সরি এটা হবে না, কাচদণ্ডটা পজিটিভ 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম্ব। তাহলে সিল্কে কি হয়, আমাদের আধান আসবে, এটা যদি এত কুলম্ব দেখো আধান হারিয়ে ফেলে, তাহলে কি সমপরিমাণ আধান কি হবে, এর মধ্যে প্রবেশ করবে, এর মধ্যে প্রবেশ করলে পরে সিল্কে কত হবে, আধান 3.2 10⁻⁻7 কুলম্ব, কারণ এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে, এটা আমাদের ধনাত্মক তড়িৎগ্রস্ত। বলছে এক্ষেত্রে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল যে সিল্কে আমাদের যে কি কোনো আধান থাকে, হ্যাঁ আধান থাকবে, সেটা নেগেটিভ আধান। এবার বলছে যে এক্ষেত্রে কত পরিমাণ ভরের সঞ্চালন হয়, এই আমাদেরকে যদি বার করতে হয় ভরের কতটা সঞ্চালন হয়, আমাদেরকে প্রথমে বার করতে হবে যে যে এই কাচদণ্ড থেকে সিল্কে কতগুলো ইলেকট্রন আমাদের গেছে। তো আমাদের সেই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা যদি আমরা বার করতে যাই, তাহলে একটা আমাদের ইলেকট্রন সংখ্যা বার করতে গেলে উপরেও দেখেছি আমরা সূত্র, মোট আধান ডিভাইডেড বাই আমাদের কি করতে হয়, একটি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি মোট আধান এখানে কত বলেছে, 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম্ব বলেছে। আর আমাদের একটি ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, 1.6, মানে এসআই পদ্ধতিতে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা দিয়ে করলে পরে কি আমাদের ইলেকট্রন সংখ্যা কত বেরোচ্ছে, আমাদের ইলেকট্রন সংখ্যা বার হবে আমাদের 2 ইন্টু হ্যাঁ 2 ইন্টু 10⁻12 হচ্ছে 12 হয়ে যাবে। এত সংখ্যক ইলেকট্রন কাচদণ্ড থেকে কি হবে, কাচদণ্ড থেকে যে সিল্কের দিকে যাই, কাচদণ্ড থেকে সিল্কের দিকে যাবে। এবার আমরা জানি, আমরা পড়েছি কিন্তু যে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে যেহেতু সিল্কে আমাদের নেগেটিভ হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে কি আমাদের কি ভর কিন্তু আমাদের ভর বাড়বে। এবার কতটা বাড়বে তার সূত্র কি, ভর বৃদ্ধিটা কত হবে, এই ইলেকট্রন সংখ্যার সঙ্গে যদি আমি তার যে ইলেকট্রনের ভর যদি আমি গুণ করে দিই, তাহলে পরে কি আমাদের কতটা ভর বৃদ্ধি পেয়ে গেল, আমরা সেটা বুঝে গেলাম। এত সংখ্যক ইলেকট্রন যদি কাচদণ্ড থেকে যে সিল্কে যায়, তো ইলেকট্রনের জন্যই তো আমাদের ভর বাড়বে, তাহলে সেটা কত হচ্ছে 2 ইন্টু 10⁻12 ইন্টু আমাদের একটা ইলেকট্রনের ভর কত হয় 9.1 ইন্টু 10⁻31, তাহলে এটা কত হবে 1.82 ইন্টু 10⁻18 কেজি। দেখো ভরের কিন্তু স্থানান্তর হচ্ছে, কিন্তু বা ভর বৃদ্ধিটা আমরা পেয়ে গেলাম, যে ভরের পরিমাণ যে আমাদের যে ইলেকট্রন যার জন্য কিন্তু ভরের স্থানান্তর হচ্ছে, কিন্তু তার পরিমাণটা দেখো খুবই কম, 1.82 ইন্টু -18 রয়েছে। এবার বলেছে যে এটি কি তড়িতাদানের নিত্যতা সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তড়িতাদানের নিত্যতা সূত্র কি, যে চার্জ সবসময় আমাদের কি আমাদের কনস্ট্যান্ট থাকবে দুটো। এবার দেখো কাচদণ্ড থেকে যতটা আধান যায়, দেখো যতটা আধান গেছিল সেই ততটা আধানই কিন্তু সিল্কে আমাদের এসছে, তার জন্য কিন্তু আমাদের কি হচ্ছে, আধান দেখো আমাদের কোনো সৃষ্টি হলো না, ধ্বংস হলো না, কিন্তু আধানের আমাদের রূপান্তর হয়। তড়িতাদানের নিত্যতা সূত্র তাই বলে যে আমাদের আধানের কোনো সৃষ্টি বা ধ্বংস হবে না, শুধু তাদের রূপান্তর হবে। তো দুটো বস্তুর ক্ষেত্রে কি, যখনই আমরা
মানে একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুতে ঘর্ষণ করছি, তাহলে একটা বস্তু থেকে এত আধান আরেকটা বস্তুতে চলে গেল। এখানে কিন্তু আধানের মোট পরিমাণটা কিন্তু আমাদের কনস্ট্যান্টই থাকলো, তাই তড়িৎ আধানের নিত্যতার সূত্র এখানে কিন্তু বজায় রয়েছে। বলছে একটি সূক্ষ্ম যন্ত্র শক্তিশালী তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এই প্রভাব এড়ানোর কি একটি সম্ভাব্য উপায় বলো। একটি সূক্ষ্ম যন্ত্র শক্তিশালী, আমরা তড়িৎ পদ্মা পড়েছি, কিন্তু তড়িৎ পদ্মাতে কি হয়, আমরা কিন্তু একটা তড়িৎবীক্ষণ যন্ত্রকে একটা তড়িৎবীক্ষণ যন্ত্র থাকে, তাকে কিন্তু তার চারপাশে কিন্তু একটা ধাতব পরিবাহী একটা ধাতব মানে ধাতুর তৈরি কিন্তু একটা জাল দিয়ে তাদেরকে আমরা একটা ঘিরে রাখি। তো ঘিরে রাখলে কি হবে, ওই তড়িৎবীক্ষণ যন্ত্রটা কিন্তু এবার বাইরে থেকে যদি আমরা আহিত বস্তুকে নিয়ে আসি, তাহলে সেই আহিত মানে সংস্পর্শে আনার ফলেও কিন্তু দেখা যাবে যে তড়িৎবীক্ষণ যন্ত্রটি কোনো ধরনের আহিত হয় না। কিসের জন্য? কারণ এই বাইরের দিকে যে ধাতুর তৈরি যে জালটা রয়েছে তার জন্য। এর আহিতর জন্য এই আহিত বস্তুটার জন্য কি হবে, যে ধাতুর তৈরি যে জালটা রয়েছে তার বাইরের পৃষ্ঠে কিন্তু আধান জমা হবে, ভেতরের পৃষ্ঠে কোনো কিন্তু আধান থাকে না। তো ভেতরের পৃষ্ঠে যখনই আধান থাকবে না, তার জন্য কোনো ধরনের আবেশ ঘটবে না। তাই বলেছে কি, এটাই কিন্তু আমাদের তড়িৎ পদ্মা। তড়িৎ পদ্মা মানে কি, যে এমন একটা মানে এরিয়া, দাঁড়াও বলছি, আমি একটু সঠিকভাবে বলছি। তড়িৎ পদ্মার সংজ্ঞা রয়েছে যে কোনো স্থানকে এমন কোনো ব্যবস্থা দ্বারা যদি পৃথক করে রাখি যে বাইরে কোনো আধান ওই স্থানে তার প্রভাব বিস্তার না করতে পারে। তার মানে কি, এই যে জাল দিয়ে ঘিরে রাখার জন্য কি তড়িৎবীক্ষণ যন্ত্র বাইরে থেকে যদি আমি আহিত বস্তু নিয়ে আসি, তাও কিন্তু আমাদের তড়িৎবীক্ষণ যন্ত্রটা আহিত হচ্ছে না। কিসের জন্য? এই যে ধাতুর তৈরি আমরা যে জাল দিয়ে যে ঘিরে রেখেছি তার জন্য। এবার বলেছে যে একটি সূক্ষ্ম যন্ত্র শক্তিশালী তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এই প্রভাব এড়ানোর একটি সম্ভাব্য উপায় বলো। তাহলে কি করতে হবে, যে এই তড়িৎ শক্তিশালী যন্ত্রটিকে কি করতে হবে, এই শক্তিশালী যন্ত্রটিকে একটি ধাতুর তৈরি একটা জাল মানে ধাতু দিয়ে তৈরি একটা জাল দিয়ে ঘিরে রাখতে হবে। ঘিরে রাখলে পরে কি, বাইরে থেকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রও নিয়ে আসি আমি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই তড়িৎ ক্ষেত্র দ্বারা এই জালে কিন্তু আমাদের আহিত হবে, জালটা আমাদের আহিত হবে, কিন্তু সেই আধান কোন দিকে থাকবে, বাইরের পৃষ্ঠে থাকবে, ভেতরের পৃষ্ঠে থাকবে না। তাই ভেতরের পৃষ্ঠে না থাকার জন্য কিন্তু এই যন্ত্রকেও কোনোভাবে কিন্তু আহিত করবে না। তো আমার 23 নম্বর কোশ্চেনও কিন্তু আমাদের হয়ে গেল।